নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত বাংলা এবং বাঙালিকে নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা। আমরা আগের পর্বের আলোচনা থেকে জানলাম যে প্রাচীন বাংলার সীমানা কী ছিল, প্রাচীন বাংলার তৎকালীন জনপদগুলোর নাম কী ছিল, বাঙালি জাতির ইতিহাস কেমন ছিল। আর আজকের ক্লাসে আমরা জানব বাংলা ভাষার উৎপত্তি কেমন করে হলো, বাংলা লিপির ইতিহাস কী ছিল এবং বাঙালির রচিত সংস্কৃত, প্রাকৃত ও অপভ্রংশেয় সাহিত্যের কিছু উদাহরণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। বাংলা এবং বাঙালিকে নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় মূলত তিনটি বিষয় জানব। একটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হলো, দ্বিতীয়টা হচ্ছে বাংলা লিপির ইতিহাস কী এবং বাঙালির রচিত সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশের কিছু উদাহরণ। বাংলা ভাষার ইতিহাস। আমরা প্রথমে আলোচনা করব বাংলা ভাষার ইতিহাস নিয়ে। বাংলা ভাষার ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারি বাংলার অধিবাসীরা প্রথম থেকেই বাংলা ভাষাতেই কথা বলতেন। বাংলা ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা গোষ্ঠীর মধ্যে অন্যতম ভাষা। আমরা আগের ক্লাস থেকে জেনেছি যে বাঙালি জাতি একাধিক জাতির সংমিশ্রণের ফসল। সেই রকম বাংলা ভাষাকেও একাধিক ভাষা সমৃদ্ধ করেছে। অষ্টম শতকে রচিত আর্যমঞ্জুশ্রী মূলকল্প নামক সংস্কৃত গ্রন্থে উল্লেখ আছে যে গৌড় এবং পুণ্ডের মানুষেরা অসুর ভাষাভাষী মানুষ ছিল। এই অসুর ভাষাই হলো অস্ট্রিক বুলি। অস্ট্রিক বুলির কিছু শব্দ ও বাক্যরীতি এখনও বাংলা ভাষায় ব্যবহৃত হয়। বাংলা ভাষা হলো ইন্দো ইউরোপীয় মূল ভাষার যে ভাষাগোষ্ঠী রয়েছে তার অন্তর্গত। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বে মূল ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে যেসব প্রাচীন শাখার সৃষ্টি হয়েছিল তার অন্যতম শাখা হলো আর্য শাখা। এই আর্য শাখা থেকে ভারতীয় আর্য ভাষার সৃষ্টি হয়েছে। এর উৎপত্তি 1200 খ্রিস্টপূর্বাব্দ। এই ভাষার উৎপত্তি হচ্ছে 1200 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে কি যে ইন্দো ইউরোপীয় যে মূল ভাষাগোষ্ঠী রয়েছে সেই ভাষাগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ভারতীয় আর্য শাখা 2500 বছর আগে সৃষ্টি হয়েছিল। আর এর থেকে প্রায় 1200 খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় আর্য ভাষার সৃষ্টি হয়। ভাষার পরিবর্তনের উপর নির্ভর করে ভারতীয় আর্য ভাষার 3টি স্তর রয়েছে। একটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আরেকটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা, আরেকটি হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী পর্যন্ত প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল। এর থেকে পরিবর্তিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষার সৃষ্টি। এটির সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টীয় দশম শতক পর্যন্ত বিস্তৃত। এখান থেকে পরিবর্তিত হয়ে আধুনিক নব্য ভারতীয় ভাষার সৃষ্টি, যা খ্রিস্টীয় দশম শতক থেকে আধুনিক কাল পর্যন্ত চলমান। তাহলে আমরা যে ভারতীয় আর্য ভাষার স্তর বিভাগ দেখতে পেলাম, এই ভারতীয় আর্য ভাষার এই স্তর বিভাগ থেকে জানা যায় যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তরে বৈদিক ও সংস্কৃত ভাষার প্রচলন ছিল। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বৈদিক এবং সংস্কৃত ভাষার প্রচলন ছিল। এই বৈদিক এবং সংস্কৃত ভাষা পরবর্তী সময়ে জনতার প্রভাবে বিবর্ধিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষায় রূপান্তরিত হয় এবং মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম পর্যায়ে তা পালি এবং পরবর্তী পর্যায়ে তা প্রাকৃত ভাষায় রূপান্তরিত হয়। এই প্রাকৃত ভাষার কতকগুলি আঞ্চলিক ভাষায় পরিবর্তিত হয়। তাহলে প্রাকৃত ভাষা কতকগুলো আঞ্চলিক ভাষাতে পরিবর্তিত হয়েছে। এই রকম একটি আঞ্চলিক প্রাকৃত ভাষার নাম হচ্ছে মাগধী প্রাকৃত। এইরকম একটি প্রাকৃত ভাষার আঞ্চলিক রূপ হচ্ছে মাগধী প্রাকৃত। কি? মাগধী প্রাকৃত। ঠিক আছে, একটি আঞ্চলিক রূপ হচ্ছে মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃতের আর একটি আঞ্চলিক রূপ হচ্ছে গৌড়ী প্রাকৃত।
তাহলে মাগধী প্রাকৃতের আরেকটি আঞ্চলিক রূপ হচ্ছে গৌড়ী প্রাকৃত। তাহলে মাগধী প্রাকৃতের আরেকটি আঞ্চলিক রূপ হচ্ছে গৌড়ী প্রাকৃত। গৌড়ী প্রাকৃত থেকেই অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। আর এই পর্যায়ে বাংলার সাথে হিন্দি, উড়িয়া, অসমীয়া প্রভৃতি ভাষাগুলির সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা ভারতীয় আর্য ভাষার 3টি স্তর থেকে কি বুঝলাম? ভাষার পরিবর্তন অনুসারে ভারতীয় আর্য ভাষার 3টি স্তর রয়েছে। একটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, দ্বিতীয়টি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা, তৃতীয়টি হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ হচ্ছে বৈদিক এবং সংস্কৃত, যার সময়কাল খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী পর্যন্ত। এই বৈদিক এবং সংস্কৃত পরবর্তী সময় মানুষের প্রভাবে বিবর্তিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষার রূপ নেয়, যেটি ছিল পালি প্রাথমিক পর্যায়ে, তারপরে হয় প্রাকৃত। এই প্রাকৃত কতকগুলো আঞ্চলিকভাবে বিভক্ত হয়ে যায়। এই প্রাকৃতের আঞ্চলিক এরকম একটি নাম হচ্ছে মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃতর আরও কয়েকটি আঞ্চলিক শাখা বিভক্ত হয়, তার মধ্যে আরেকটি হচ্ছে গৌড়ী প্রাকৃত। এই গৌড়ী প্রাকৃতের অপভ্রংশ থেকেই বাংলা ভাষার সৃষ্টি। এখন আমরা এই যে ভাষার বিবর্তনটা টেবিলের সাহায্যে বোঝার চেষ্টা করব। তাহলে এটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এটি হচ্ছে একটি প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পরবর্তী সময়ে মধ্য ভারতীয় আর্য ভাষা রূপ পেল। তো প্রাচীন ভারতীয় আর্য ভাষাগুলি কি? বৈদিক এবং সংস্কৃত ছিল। মধ্য ভারতীয় আর্য ভাষায় তা এসে প্রথমে তা রূপ পায় পালি, তারপর সে পালি থেকে পরিবর্তিত হয় প্রাকৃত। এই প্রাকৃত ভাষার কতকগুলি আঞ্চলিক রূপ পায়, তার মধ্যে একটি হচ্ছে মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃতর আর একটি আঞ্চলিক রূপ হচ্ছে গৌড়ী প্রাকৃত। এই গৌড়ী প্রাকৃত অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষা সৃষ্টি করে। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়েছে, মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে পালি এসেছে, পালি থেকে প্রাকৃত এসেছে, প্রাকৃত থেকে আঞ্চলিক রূপ নিয়ে মাগধী প্রাকৃত এসছে, মাগধী প্রাকৃত থেকে গৌড়ী প্রাকৃত এসছে, এবং গৌড়ী থেকে পরবর্তী সময় বাংলা, অসমিয়া, তারপর হচ্ছে হিন্দি, তারপর আরও যে উড়িয়া প্রভৃতি আঞ্চলিক ভাষাগুলি সৃষ্টি হয়েছে। অর্থাৎ বর্তমানে যে প্রচলিত ভারতবর্ষে ভাষাগুলি রয়েছে সেগুলি গৌড়ী প্রাকৃত থেকে, বিশেষ করে উত্তর পূর্বের ভাষাগুলো, এগুলো গৌড়ী প্রাকৃত থেকেই এসেছে। তো যুগে যুগে বাংলা ভাষা নানা রূপ দেওয়া হয়েছে। উন্নাসিক ব্রাহ্মণ অভিজাতদের কাছে বাংলা ভাষা ছিল ভাষা, উন্নাসিক মুসলমানদের কাছে তা ছিল আবার হিন্দুস্তানি ভাষা। কেউ বলেছেন একে প্রাকৃত ভাষা, আবার কেউ বলেছেন একে লোকভাষা, আবার আরেক দল এর নামকরণ করেছেন লৌকিক ভাষা। তবে বেশিরভাগ মানুষ একে দেশি ভাষা এবং কিছু সংখ্যক মানুষ বা লেখক একে বঙ্গভাষা বলেছেন। বাংলার বাইরে এই ভাষার নাম ছিল গৌড়ীয়। আধুনিক যুগে এই ভাষার নাম হয়েছে বাংলা। ভাষাভাষী ও জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা বিশ্বে 7ম স্থান অধিকার করে। তো বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে, এখনো পর্যন্ত যথেষ্ট মতভেদ রয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং জর্জ গিয়ারসন প্রমুখ পণ্ডিত মনে করেন বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে উৎপন্ন হয়েছে। আর কিন্তু ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহের মতে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে গৌড়ীয় অপভ্রংশ থেকে। এই পর্যায়ে আমরা দুটো মতভেদ দেখতে পাচ্ছি। একদল ভাষা পণ্ডিতদের কাছে হচ্ছে মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষা উৎপন্ন হয়েছে, তো আরেক দল ভাষাবিদ মনে করেছেন যে বিশেষ করে মোহাম্মদ শাহিদুল্লাহ তিনি বলেছেন যে গৌড়ী অপভ্রংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি। এখন প্রশ্ন আসে যে আমরা লিখবটা কি? যদি প্রশ্ন আসে যে কোন অপভ্রংশ থেকে বা কোন প্রাকৃত থেকে এটি আসছে, তো গৌড়ীয় প্রাকৃত না মাগধী প্রাকৃত? তো এর অ্যান্সার এইভাবে হবে, যদি অপশন দুটো থাকে তা দুটোর যেই করবেন
তারই অ্যান্সার হবে, যেহেতু এটা এখনো প্রামাণ্য নয়, বিশ্লেষণ চলছে। তো এই বিশ্লেষণে আমি দেখেছি যে ডক্টর মোহাম্মদ সাইদুল্লাহ বিশেষ করে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, জর্জ গিয়ারসনের যে ধারণাটা দিয়েছিলেন, সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ সাইদুল্লাহ আরও পরবর্তী সময় আরও সুন্দরভাবে বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন যে গৌড়ীয় অপভ্রংশ থেকে কিন্তু বাংলা ভাষার সৃষ্টি হচ্ছে। তাই বলা চলে যে খুব যদি অ্যাকিউরেট উত্তর হয় তো গৌড়ীয় অপভ্রংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি। তাই যদি অপশানে থাকে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি, তাহলে যদি গৌড়ীয় প্রাকৃত থাকে বা মাগধী প্রাকৃত, অ্যান্সার কিন্তু দুটোই হবে, ঠিক আছে। আবার যদি এই দুটোর মধ্যে কোনো একটা থাকে তাহলে তো চোখ বন্ধ করে সেটার অ্যান্সার করা যেতে পারে। আর যদি বড কোশ্চেনের অ্যান্সার লিখি তাহলে আমাদের কিন্তু এই যে অংশটা, এই অংশটাই আমাদের পুরোপুরি তুলে দেওয়া ভালো। বলা ভালো যে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে পণ্ডিতদের মধ্যে এখনও মতভেদ আছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও জর্জ গিয়ারসন প্রমুখ পণ্ডিতেরা মনে করেন বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ সাইদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে গৌড়ীয় অপভ্রংশ থেকে। এই বিষয়টা যদি উল্লেখ করা হয় তাহলে উত্তরটা একদম সুন্দর এবং যথাযথ হয়ে যায়, আর কোনো প্রশ্নই থাকে না, ঠিক আছে। এটা যদি ব্রড কোশ্চেনে আসে এইভাবেই অ্যান্সার একে দিতে হবে। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেল, অর্থাৎ কিভাবে বাংলা ভাষাটার উৎপত্তি হলো এটা বোঝা গেল। এরপর আমরা পড়ব বাংলা লিপি সম্পর্কে। বাংলা লিপি ব্রাহ্মী লিপি থেকে উৎপন্ন হয়েছে। শুধু বাংলা নয়, সকল ভারতীয় লিপিগুলি ব্রাহ্মী লিপি থেকে সৃষ্টি হয়েছিল। ব্রাহ্মী লিপিকে তাই ভারতীয় মৌলিক লিপি বলা হয়। কেন ভারতীয় মৌলিক লিপি বলা হয়? কারণ ভারতবর্ষের যে লিপিগুলোর সৃষ্টি কিন্তু ব্রাহ্মী লিপি থেকেই হয়েছিল, তাই ব্রাহ্মী লিপিকে ভারতীয় মৌলিক লিপি বলা হয়। শুধু ভারতীয় লিপি নয়, সিংহলি, বর্মী, সেমি, জবদ্বীপী এবং তিব্বতী লিপিগুলোর উৎস ছিল কিন্তু ব্রাহ্ম লিপি। সিংহলি বলতে কাকে বোঝায়? যে শ্রীলঙ্কাকে, এটা আমরা জানি। বর্মী বলতে মায়ানমার, এটাও জানি। এখানে সামি বলতে বোঝায় থাইল্যান্ডকে, জবদ্বীপ বা জবদ্বীপীকে বলতে বোঝায় ইন্দোনেশিয়াকে, এবং তিব্বতী বলতে বোঝায় তিব্বতকে। তাহলে এখানকার যে লিপিগুলো ব্যবহার করা হচ্ছে সেই লিপিগুলোরও কিন্তু উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপির সময় উত্তর ভারতে খারিষ্টীয় লিপির প্রচলন ছিল। পরবর্তী সময় ব্রাহ্মী লিপি এই খারিষ্টীয় লিপিকে গ্রাস করে। এখানে ব্রাহ্মী লিপি খারিষ্টীয় লিপিকে গ্রাস করা মানে কি? ব্রাহ্মী লিপিতে সেই সময় বেশি করে আলোচনা হতে থাকে, ফলে কি যে আস্তে আস্তে খারিষ্টীয় লিপির যে প্রচলন ছিল সেই প্রচলন ক্রমে কমতে থাকে এবং বেশি পরিমাণে ব্রাহ্মী লিপির প্রচলন বাড়তে থাকে। তাই বলা হয়েছে যে খারিষ্টীয় লিপিকে ব্রাহ্মী লিপি গ্রাস করে। অষ্টম শতকে ব্রাহ্মী লিপি থেকে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি ও পূর্বী লিপি, এই তিনটি শাখার সৃষ্টি হয়। তাহলে কি যে উত্তর ভারতে যে খারিষ্টীয় লিপির প্রচলন ছিল ব্রাহ্মী লিপির আগে, ব্রাহ্মী লিপি পরবর্তী সময়ে খারিষ্টীয় লিপিকে গ্রাস করে। তার পরবর্তী অষ্টম শতকের সময় এই ব্রাহ্মী লিপি থেকে তিনটি লিপির উদ্ভব হয়। একটি হচ্ছে পশ্চিমা লিপি, দুই হচ্ছে মধ্য ভারতীয় লিপি এবং তিন হচ্ছে পূর্বী লিপি। এই তিনটি শাখার সৃষ্টি হয়। এই পর্যন্ত পরিষ্কার বোঝা গেল যে বাংলা লিপি ব্রাহ্মী লিপি থেকে উৎপত্তি হয়েছে। এছাড়াও ভারতবর্ষের যতগুলি লিপি রয়েছে সেগুলোও কিন্তু উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। এছাড়াও শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার এবং ইন্দোনেশিয়া ও তিব্বতের যে লিপি রয়েছে এই লিপিগুলোরও উৎস কিন্তু ব্রাহ্মী লিপি। যেহেতু ভারতবর্ষের সমস্ত লিপির উৎস ব্রাহ্মী লিপি, তাই ব্রাহ্মী লিপিকে মৌলিক লিপি বলা হয়। উত্তর ভারতে এই সময় খারিষ্টীয় লিপির প্রচলন ছিল। পরবর্তী সময় ব্রাহ্মী লিপি খারিষ্টীয় লিপিকে গ্রাস করে এবং অষ্টম শতকের প্রথম দিকে ব্রাহ্মী লিপি থেকে তিনটি লিপি উদ্ভব হয়। একটি হচ্ছে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পূর্ব লিপি। এই পর্যন্ত বোঝা গেল। এরপর কি হচ্ছে, উত্তর পূর্বাঞ্চলে, মনে রাখা দরকার, উত্তর পূর্বাঞ্চলে ভারতবর্ষের ম্যাপকে ইমাজিন করুন, তাহলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো নিয়ে একটু ভাবুন কোন জায়গাটা পড়ছে। তাহলে উত্তর পূর্বাঞ্চলের প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে উদ্ভব হয়েছে মধ্য ভারতীয় এবং পূর্ব লিপি। তাহলে আমরা কি আগের ক্লাসটায় অষ্টম শতকে কি দেখলাম, যে অষ্টম শতকে দেখলাম যে ব্রাহ্মী লিপি থেকে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পূর্ব লিপি হচ্ছে। তার মধ্যে সেই সময়
ভারতবর্ষ 3টা প্রদেশে যদি ভাগ করি ভাষার দিক থেকে, একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, একটা হচ্ছে দক্ষিণ, একটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল। তাহলে এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের প্রাচীন যে ব্রাহ্মী লিপি ছিল, সেই প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে উদ্ভব হয়েছে মধ্য ভারতীয় এবং পূর্ব লিপি। এই দুটো লিপির উদ্ভব হচ্ছে, একটা হচ্ছে মধ্য ভারতীয়, একটা হচ্ছে পূর্ব লিপি। প্রাচীন যে ব্রাহ্মী লিপি রয়েছে সেটি উত্তর পূর্বাঞ্চলে এই ঘটনাটা ঘটছে। তখন দক্ষিণে কি হচ্ছে, যে দক্ষিণে ব্রাহ্মী লিপি থেকে দক্ষিণ পশ্চিমের নাগরী লিপির উদ্ভব হচ্ছে। তাহলে উত্তর পূর্বাঞ্চলে কি হচ্ছে, উত্তর পূর্বাঞ্চলে পশ্চিমা লিপি ব্রাহ্মী লিপি থেকে সৃষ্টি হচ্ছে মধ্য ভারতীয় পূর্ব লিপি, এবং দক্ষিণে ব্রাহ্মী লিপি থেকে সৃষ্টি হচ্ছে দক্ষিণ পশ্চিমের নাগরী লিপি। এরপর কি বলা হচ্ছে, যে এই পূর্ব লিপি যেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে ব্রাহ্মী লিপি থেকে সৃষ্টি হয়েছে পূর্বী লিপি, এই পূর্বী লিপি থেকেই বাংলার জন্ম। এই পূর্বী লিপি থেকেই বাংলার জন্ম। দক্ষিণী ব্রাহ্মী লিপি ছিল, সেটি দক্ষিণ পশ্চিমের যে নাগরী লিপির উদ্ভব করেছিল, সেই নাগরী লিপি বা বাংলা অক্ষর থেকে কিন্তু এটি পুরানো ছিল না। আগেই বললাম যে প্রায় সমসাময়িক সময়ে এই ঘটনাটা ঘটছে, যে উত্তর পূর্বাঞ্চলে মধ্য ভারতীয় এবং পূর্বী লিপির সৃষ্টি হচ্ছে, তো দক্ষিণ ব্রাহ্মী লিপি থেকে দক্ষিণ পশ্চিমের নাগরী লিপির সৃষ্টি হচ্ছে। এটা একটা অল্প সময়ের ভেতরেই ব্যবধানের মধ্যেই ঘটনা ঘটেছিল। তাই বলা হচ্ছে যে নাগরী লিপি বাংলা অক্ষরের থেকে কিন্তু পুরানো নয়। এই উত্তর পশ্চিমা লিপি ষষ্ঠ শতকে আবার কি করছে, ষষ্ঠ শতকে উত্তর পূর্বাঞ্চল লিপিকে স্থানচ্যুত করছে। উত্তর পশ্চিমা লিপি ষষ্ঠ শতকে, মনে রাখতে হবে, উত্তর পশ্চিমা লিপি ষষ্ঠ শতকে উত্তর পূর্বাঞ্চলের লিপিকে, অর্থাৎ কারণটা উত্তর পূর্বাঞ্চলের প্রাচীন যে ব্রাহ্মলিপি ছিল মধ্য ভারতীয় এবং পূর্ব লিপি, তাকে কিন্তু উত্তর পশ্চিমা লিপি স্থানচ্যুত করছে। পরবর্তীকালে সপ্তম শতকে উত্তর পূর্ব ভারতে, সপ্তম শতকে উত্তর পূর্ব ভারতে পূর্বী লিপি পুনঃপ্রতিষ্ঠিত পায়। তাহলে পূর্বী লিপির যে উদ্ভব হলো সেটা কিন্তু ষষ্ঠ শতকের দিকের গোড়ার দিকে উত্তর পশ্চিম লিপি তাকে স্থানচ্যুত করে বা স্থানচ্যুত করে। পরবর্তী সময়ে সপ্তম শতকে উত্তর পূর্ব ভারতে পূর্বী লিপি আবার পুনঃপ্রতিষ্ঠিত পায়। এইখানে জানা দরকার যে সেন আমলে বাংলা লিপির গঠন কিন্তু শুরু করে, অর্থাৎ বাংলায় যখন সেন আমল প্রতিষ্ঠিত পায় তখন থেকেই বাংলা লিপির গঠন কিন্তু শুরু হয়ে যায়। সেই সময়টা ছিল নবম শতাব্দীর আগে। বলা ভালো যে সেন আমলের শুরুর আগেই বাংলা লিপির গঠন কাজ শুরু হয়, এবং পরবর্তী সময় পাঠান যুগে, অর্থাৎ প্রায় 1200 শতাব্দীতে পাঠান যুগে তা মোটামুটিভাবে স্থায়ী আকার লাভ করে। 1800 সালে শ্রীরামপুরের মিশন প্রেস স্থাপিত হওয়ার আগে পর্যন্ত এই যে সুদীর্ঘ সময় ছিল, তাতে হাতে লেখা ছিল, ফলে বাংলা লিপি নানা পরিবর্তনের মাধ্যমে তা কিন্তু অগ্রসর হয়। অর্থাৎ শ্রীরামপুর প্রেস আবিষ্কার হওয়া আগে পর্যন্ত বাংলা লিপি সবসময় হাতে লেখা হতো, এবং তাদের ক্রমশ এক হাত থেকে অন্য হাতে, এবং তার পরবর্তী কয়েক বছর বাদে বাদে সেগুলো কিন্তু হালকা পরিবর্তন হতে থাকতো। ছাপাখানা আবিষ্কার হওয়ার পর থেকে দেখা গেল যে বাংলা লিপির আর কোনো পরিবর্তন সেরকম ভাবে হয়নি। অসমীয়া বাংলা অক্ষরের মধ্যে সামান্য কিছু পার্থক্য ছাড়া তেমন কোনো পরিবর্তন দেখতে পাওয়া যায় না। বাংলা ভাষার মানুষ বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হলেও বাংলা লিপির সেরকম কোনো ব্যবধান চোখে পড়ে না। এই ভাষার পরিবর্তন হয়তো চোখে পড়ে, তার আঞ্চলিক রূপ রয়েছে, কিন্তু বাংলার যে লিপি তার কিন্তু কোনো আঞ্চলিক রূপ নাই। এখন আমরা কি দেখছি, যে বাংলা লিপির পরিবর্তনের কিছু চিত্র এর মধ্যে এখানে দেওয়া আছে। কত স্বরবর্ণগুলি, ডান দিকে রয়েছে ব্যঞ্জন বর্ণগুলি, বাম দিকে রয়েছে স্বরবর্ণ এবং ডান দিকে রয়েছে ব্যঞ্জন বর্ণ। আমি আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে সেন আমল বা 900 শতাব্দীর আগে বাংলা লিপিগুলি মোটামুটি গঠন শুরু হয়েছিল, এবং পাঠান আমলের সময় তা কিন্তু একটা মোটামুটি আকার পায়। এই যে দেখছেন এখানে, এই অটা দেখুন একদম প্রথম দিকে কেমন ছিল, তা কিন্তু পাল আমলে এই সময়গুলো হচ্ছে পাল আমল বাংলায়। এই সময় থেকে পরিবর্তিত হয়ে মোটামুটি আকার নিয়েই এটা হচ্ছে সেন আমল। এই সেন আমলের সময় থেকে এই রোতে যত যা আছে সেন আমলের রূপ, এই সেন আমলে মোটামুটি এর একটা আকার হতে থাকে, এবং তা ক্রমশ পরিবর্তিত হয়ে ধীরে ধীরে
ও কি করছে যে 1200 শতাব্দীর আগে স্থায়ী মোটামুটি রূপ নিচ্ছে। কি রূপ নিচ্ছে? এই যে এটি হচ্ছে পাঠান আমলের এরপর তা আরও, যেহেতু হাতে লেখা ছিল আগেও বললাম, তাতে একটু করে পরিবর্তন হচ্ছে এবং 12 শতাব্দী একদম শুরুতে, এটা 12 শতাব্দীর অ্যাকচুয়াল আগে, পাঠান আমলের একদম কিছুটা আগে। আর এটা পাঠান আমলের একদম পর্যায়ে, বিশেষ করে পাঠান আমলের এই সময়, যে পাঠান আমল চলছে যখন, তখন সে কিন্তু এই জায়গার রূপ নেই। এটি পাঠান আমলের রূপ, এটি 13 শতাব্দীর সময়কার রূপ এবং তা পরিবর্তিত করে একদম আকার নেই, আধুনিক অনেকটা যে লিপি রয়েছে তার মতো। এটা তার আরও 100 বছর পরে এই লিপিটা এরকম পরিবর্তন হয়। এই যে এটা হচ্ছে পাঠানের শুরুতে এই রোতে যেগুলো দেখতে পাচ্ছেন, আর এর রোতে হচ্ছে একদম পাঠানের সময় সময় এখান থেকে এই পর্যন্ত তা একটা স্থায়ী রূপ নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে সেন আমলের সময়, তার আগে পাল রাজারা ছিলেন, তাদের আমলে কিন্তু এটা রূপ নেই, সেখান থেকে পরিবর্তিত হয়ে এটা আসে সেন আমলে, এবং সেন আমলে প্রথম এর সূত্রপাত হয়, অ্যাকচুয়াল আধুনিক যে লিপিটা গঠনমূলক শুরু হয় এবং তা পরবর্তী সময় বিভক্ত হতে হতে পাঠান আমলের একদম গোড়াপত্তনে এইরকম আকার নেয় এবং পাঠান আমলের একদম সে মধ্য গগনের সময় তার রূপ এইরকম পায় এবং তা পরবর্তিত হয়ে এইরকম হয়েছে। তারপর আরও কিছু পরিবর্তিত হয়ে যখন প্রেসে 1800 শতাব্দীর আগে পর্যন্ত তা একটা সুন্দর এই আকার ধারণ করে, যা এখনো চলে আসছে। এইভাবে আমরা আ কে বিশ্লেষণ দেখতে পাবো। এরপর আমরা রস্যইকে দেখতে পাবো, দীর্ঘইকে দেখতে পারবো, রস্যউকে দেখতে পারবো, দীর্ঘউকে দেখতে পারবো, রি কে পাবো, এ কে পাবো, ওই কে পাবো, ও কে পাবো এবং ওই কে পাবো। এইভাবেই আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এইখানে রস্যুর যে পরিবর্তনটা যে দেখবে, দীর্ঘ একদম সেন আমলে শুরু হচ্ছে। এই যে সেন, এখানে সবকটা বর্ণকেই দেখতে পাচ্ছি, কিন্তু তার আমলে, বিশেষ করে সেন আমলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এর গঠনগত বৈশিষ্ট্য রয়েছে। আবার পাল যে সময়টা আমরা বলছি সেটার মধ্যে থেকে একদম শুরু, যে গোড়াপত্তন হচ্ছে, ঠিক আছে, পালের একদম শেষ দিকে তার গোড়াপত্তন হচ্ছে এটা। এইভাবে আমরা যদি ব্যঞ্জন বর্ণর দিকে তাকাই তো ক এভাবেই পরিবর্তন হয়েছে, খ পরিবর্তন হয়েছে, গ পরিবর্তন হয়েছে, ঘ পরিবর্তন হয়েছে, ও পরিবর্তন হয়েছে, চ পরিবর্তন হয়েছে, ছ পরিবর্তন হয়েছে, বর্গজ পরিবর্তন হয়েছে, ঝ হয়েছে, ইয় এইভাবেই পরিবর্তন আসছে। এরপর একইভাবে আমরা বিভিন্ন যে আরো বর্ণ রয়েছে ট ঠ ড ঢ করে এরকম এগুলো সব পরিবর্তন হয়েছে। এরপর আমরা তার রস্যইকার, দীর্ঘইকার, এই যে আকার, রস্যইকার, দীর্ঘইকার, রস্যু, দীর্ঘ, একার, রেপ, রি, তারপর ঐকার, ও, ওকার, ঔকার ইত্যাদিগুলি যে পরিবর্তন আছে তার পরিবর্তিত যে রূপগুলি এখানে দেখা যাচ্ছে, যেমন কা, ক, কি, রস্যই, কয় দীর্ঘই, কি, কু, কু, ক্রি, কে, কই, কো, কৌ, কং ইত্যাদিগুলি দেখুন এখানে আছে এবং তা কিভাবে পরিবর্তন হয়েছে আকার 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 ধরে। এখানে ব্রাহ্মী লিপি যে এটা ছিল, ঠিক আছে, এখান থেকে পরিবর্তিত হচ্ছে গুপ্ত লিপিতে আসছে, তারপর এটি নাগরী লিপিতে আসছে, তারপর হচ্ছে এটা গ্রেটো বাংলাতে পরিবর্তন হচ্ছে। একইভাবে এটি ব্রাহ্ম লিপি ছিল, তারপর এটি গুপ্ত লিপিতে আসছে, এটি নাগরী লিপিতে আসছে, এটা এইভাবেই গ্রেটো বাংলাতে পরিবর্তন হচ্ছে। এই যে আমরা এতক্ষণ পড়লাম যে বাংলা লিপিগুলির ইতিহাস এবং একই সাথে বাংলার যে বর্ণগুলি পেলাম, তাতে বর্তমানে বাংলা বর্ণমালা গড়ে উঠেছে 11টি স্বরবর্ণে এবং 39টি ব্যঞ্জন বর্ণে। সাকুল্যে এই 50টি বর্ণের সাহায্যে সৃষ্টি হয়েছে 1.25 লক্ষের মতো শব্দের, যার 50,000 তৎসম, 2,500 আরবি ফরাসি, 2,500 আরবি ফরাসি, 100 তুর্কি, 1000 খানেক ইংরেজি, 150 পর্তুগিজ ফরাসি, 150 পর্তুগিজ ফরাসি, আর কিছু শব্দ বিদেশি এবং বাদ বাকি শব্দ তদ্ভব এবং দেশি সহযোগে প্রায় 1.25 লক্ষের মতো শব্দের সৃষ্টি হয়েছে। তাই এইখানে এই যে বর্ণনা করতে গিয়ে আমার মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ণনায় লিখছেন যে বাংলাদেশের ইতিহাস খণ্ডতার ইতিহাস। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, রাঢ়, বরেন্দ্রের ভাগ কেবল ভূগোলের ভাগ নয়, অন্তরের ভাগও ছিল তার সঙ্গে জড়িয়ে। সমাজের মিলও ছিল না, তবু এর মধ্যে এক ঐক্যের ধারা চলে এসেছে, সে ভাষার ঐক্য নিয়ে।
আমাদের যে বাঙালি বলা হয়েছে তার সংজ্ঞা হচ্ছে আমরা বাংলা বলে থাকি। আমরা এখন আলোচনা করব বাঙালির রচিত সংস্কৃত, প্রাকৃত ও অপভ্রংশের সাহিত্যগুলো নিয়ে। বাংলাদেশে আর্যদের আগমনের পরেই সাহিত্য চর্চার কিন্তু শুরু হয়। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে আর্যরা এদেশে বসবাস শুরু করেন। আর্যরা তাদের বিদ্যাচর্চা, সামাজিক অনুষ্ঠান করত কিন্তু সংস্কৃত ভাষাতে, এবং কথোপকথন ও সামাজিক আলোচনা করত সংস্কৃত থেকে সৃষ্ট প্রাকৃত অপভ্রংশে। আর্যরা ৫ম শতাব্দীতে লেখালেখি, বিদ্যাচর্চা বা সামাজিক অনুষ্ঠানগুলো করত সংস্কৃত ভাষাতে, কিন্তু নিজেদের মধ্যে কথোপকথন করত সংস্কৃত থেকে সৃষ্ট প্রাকৃত অপভ্রংশের মাধ্যমে। বাংলাদেশে দীর্ঘকাল ধরে সংস্কৃত সাহিত্য গভীরভাবে অনুশীলিত হয়েছিল। তার প্রমাণ হচ্ছে গৌড়রীতি। প্রাচীন ভারতীয় আলঙ্কারিকেরা গৌড়রীতিতে নিপুণভাবে বিচার বিশ্লেষণ করেছেন। গৌড়রীতিতে সমাসবহুল শব্দ, উৎকট শব্দ প্রয়োগের একটু বাড়াবাড়ি দেখতে পাওয়া যায়। আচার্য দণ্ডির কাব্যদর্শনে, রাজশেখরের কাব্যমীমাংসায়, ভামহের কাব্যালঙ্কারে, বিশ্বনাথের সাহিত্য দর্পণে গৌড়রীতির উল্লেখ আমরা দেখতে পাই। প্রায় 1000 বছর ধরে বাঙালি পণ্ডিতেরা যে প্রশস্তি অর্থাৎ প্রশংসাসূচক যে প্রশস্তি শিলাখণ্ডে বা তামার পাতে রচনা করে গেছেন, তার ভাষায় গৌড়ীয় রীতি অনুসরণ করতে দেখা গেছে। তবে গৌড়রীতিতে সমাসের ও শব্দের উৎকট প্রয়োগ থাকা সত্ত্বেও স্থানে স্থানে বেশ কবিত্ব শক্তির পরিচয় পাওয়া যায়। আমরা এর উদাহরণ হিসাবে ধর্মপালের খালিমপুর লিপি এবং বিজয় সেনের প্রশস্তি নিয়ে আলোচনা করব। ধর্মপালের যে খালিমপুর লিপি, তার একটা ছোট অংশ আমরা এখানে উদাহরণ হিসাবে তুলে ধরব, এবং একইভাবে বিজয় সেনের প্রশস্তিরও একটা ছোট অংশ নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমি দেখাতে চাই যে সেই সময়ের ভাষা কেমন ছিল। তো এই ধর্মপালের খালিমপুর লিপি প্রসঙ্গে বলা যেতে পারে যে মালদহ জেলার খালিমপুর গ্রামে মালদহ জেলার খালিমপুর গ্রামে এক কৃষক হাল চালাবার সময় এই তামার পাতটি দেখতে পান। তিনি এটিকে সাথে করে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং এটাতে সিঁদুর লেপে পূজা করেছিলেন তিনি আমরণভাবে। পরবর্তী সময়ে উমেশচন্দ্র বটব্বল মালদহের কালেক্টর হিসাবে জয়েন করার পর তিনি খবর পান এই ঘটনাটা। 1893 খ্রিস্টাব্দে তিনি কৃষক পত্নীর কাছ থেকে এই তামার পাত্রটা কিনে নেন। এরপরে এই তামার লিপিপত্রটি মানুষের মাঝে আলোচনায় আসে। খালিমপুরে আবিষ্কার হয়েছিল বলে এটি খালিমপুর লিপি নামে পরিচিত। এটি পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপালের সমসাময়িকভাবে রচিত হয়েছিল। এই তামার পাতের একদিকে 33টি পংক্তি এবং অন্যদিকে 29টি পংক্তি আছে। 22 নম্বর পংক্তিটিতে কি বলছে যে গোপই সিমনি বনচৈরই বর্ণভুবি গ্রামোপকণ্ঠে জনৈ কিরোদ্ভি প্রতিচত্বরং শিশুগণৈ কিরোদ্ভি প্রতিচত্বরং শিশুগণৈ প্রত্যপ্রণং মাপৈ লীলা বেশ্মনি পঞ্জরোদর সুখরুদগীত মাতমস্তবং জ্যোৎস্নাকর্ণয়ত স্ত্রপা বিচলিত নম্রং সদৈবাননং। বলছে কি লিপি অনুসারে যে গোপৈ সিমনি বনচৈরৈ, গোপৈ সিমনি অর্থাৎ কি শ্রীমান্ত দেশে গোপগণের দ্বারা, বনচরৈ বর্ণভূবি অর্থাৎ কি বনের পশুগণের দ্বারা বা বনচরের দ্বারা, গ্রাম উপকণ্ঠে জনৈ অর্থাৎ গ্রামের সম্মুখে জনসাধারণের দ্বারা, কিরোদ্ভি প্রতিচত্বরং শিশুগণৈ অর্থাৎ গৃহের যে উঠানে প্রতিটি শিশুর দ্বারা, প্রত্যাপনং মাপৈ মানে প্রতি ক্রয় বিক্রয়ের স্থানে অর্থাৎ বণিকগণের দ্বারা, লীলা বেশ্মনি পঞ্জরোদর সুখহৃদগীত মাতমস্তবং অর্থাৎ কি
বিলাসগৃহের পিঞ্জরা থাকে। বিলাসগৃহের যে পিঞ্জরা থাকে সেই পিঞ্জরায় বা খাঁচায় অবস্থিত সুকগণের দ্বারা সুখরুদগীত সুকগণের দ্বারা মাত্মস্তবং নিজের আত্মস্তব শ্রবণ করা। মাত্মস্তবং অর্থাৎ কি আত্মস্তব শ্রবণ করা। যস্মান কন্যাতস্তপা বিচলিত নম্রং সদৈবাননং। তিনি আত্মপ্রশংসা শ্রবণ করে এই নরপতির বদনমণ্ডল লজ্জাবশে ঈষৎ ব্রক্কভাবে অর্থাৎ হালকাভাবে বিনম্র একটু নিচ অর্থাৎ নিচ দিকে নুয়ে পড়ল। পাল বংশের যে রাজা ধর্মপাল তিনি শ্রেষ্ঠ এবং তার আমলে সমস্ত প্রজারা খুব সুখে ছিলেন এবং এই সুখে থাকার জন্যই সমাজের সমস্ত মানুষ তাকে যথেষ্ট প্রশংসা করছেন। রাজা সেই প্রশংসা শুনে লজ্জায় একটু অবনমিত হচ্ছেন। এই হচ্ছে এর বর্ণনা। এরপরে আমরা যাব বিজয় সেনের প্রশস্তি। আলোচনার আগে আমরা জানবো যে বিজয় সেনের প্রশস্তিটা কি। যে দেওপাড়া প্রশস্তি, বিজয় সেনের প্রশস্তির আরেক নাম হচ্ছে, মনে রাখা দরকার, দেওপাড়া প্রশস্তি। দেওপাড়া প্রশস্তি প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ একটি লিপিতাত্ত্বিক উৎস, যা সেন রাজবংশের বিশেষ করে বিজয় সেনের ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করে। সেন যুগের বিখ্যাত কবি এবং লক্ষণ সেনের মন্ত্রী উমাপতিধর এই প্রশস্তি রচনা করেছিলেন। এটি পাথরের উপর খোদিত। রাজশাহীর 5 কিলোমিটার পশ্চিমে গোদাগাড়ি পুলিশ স্টেশনের কাছে দেওপাড়া নামক একটি গ্রাম থেকে 1865 সালে সিটি মেটাকপ 1865 সালে সিটি মেটাকপ এটি আবিষ্কার করেন। এটিতে 36টি শ্লোক আছে। ধর্মপালের খালিমপুর লিপি হচ্ছে তামার পাতে খোদিত, আর বিজয় সেনের প্রশস্তি হচ্ছে পাথরের উপর খোদিত। ধর্মপালের খালিমপুর লিপিতে একদিকে 33টি শ্লোক এবং অন্যদিকে 29টি শ্লোক রয়েছে, আর বিজয় সেনের প্রশস্তিতে মোট 36টি শ্লোক আছে। এই 36টি শ্লোকের মধ্যে আমি একটা শ্লোক এখানে আলোচনার জন্য তুলে ধরছি। বক্ষং সুকাহরণ সাধ্যস পৃষ্ঠমৈলী মাল্যচ্ছটা হতরতা লয়দীয় ভাস দেবাস্ত্র পামুকুলিতং মুখমিন্দ ভাতি বিখ্যান নানি হসতানি জয়ন্তী শম্ভ। অর্থাৎ বক্ষের অংশুক হরণ করার সময়, বক্ষের অংশুক, অংশুক কি, বুকের সূক্ষ্ম বস্ত্রকে হরণ করার সময় লজ্জায় আকৃষ্ট হয়ে তার শিরোমাল্যের ছটায় রত্নালয় দ্বীপের যে আলো তা কিন্তু ম্লান হয়ে গেল। অর্থাৎ কি, বুকের কাপড় টেনে নেওয়ার পর তার সৌন্দর্যে রত্নের যে আলো তা কিন্তু ম্লান হয়ে পড়ল। দেবাস্ত্র পামুকুলিতং মুখমিন্দ ভাতি বিখ্যান নানি হসতানি জয়ন্তী শম্ভ। তখন কি, তখন ইন্দু কিরণে লজ্জায় মুকুলিত দেবীর মুখদর্পণে শম্ভুর মুখমণ্ডলে একটা মৃদু হাসি দেখা গেল। সেই হাসির জয় হোক, জয়ন্তী শম্ভ। কি সুন্দর অসাধারণ বর্ণনা। সংস্কৃত ভাষা দীর্ঘদিন সময় ধরে অনুশীলন করার ফলে বাংলাদেশে কিছু অসাধারণ গ্রন্থ সেই সময় রচনা করা হয়েছিল। তর্কবিদ্যা, স্মৃতিসংহিতা, আয়ুর্বেদ সংহিতা, ব্যাকরণ অভিধান, বৌদ্ধশাস্ত্র গ্রন্থ এই সময় রচিত হয়েছিল। এদের মধ্যে কি, যে ভবদেবের ব্যবহার তিলক প্রাশ্চিত্য প্রকরণ, ভবদেবের ব্যবহার তিলক প্রাশ্চিত্য প্রকরণ, জীমোদ্বাহনের দায়ভাগ, ব্যবহার মার্তিকা, হলাউদের ব্রাহ্মণ সর্বস্ব যথেষ্ট প্রশংসার যোগ্য। এই গ্রন্থগুলোতে বাঙালির তৎকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রাচীনকালে বাঙালি যে চিকিৎসাশাস্ত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল বা কৃতিত্বের অধিকার ছিল, তার প্রমাণ মেলে কি, পালকাব্যের কি, হস্ত আয়ুর্বেদ।
চিকিৎসা সারাংশ সংগ্রহ ইত্যাদি গ্রন্থে। বাঙালি সেই সময় কিছু কিছু ব্যাকরণ নিয়েও আলোচনা করতে শুরু করেছিল। তার উদাহরণ মেলে কোথায়? না, চন্দ্রগ্রামীর ব্যাকরণ, সুভুক্তিচন্দ্রের কামধেনু এবং বন্ধ্যাঘটি সর্বানন্দের টিকা সর্বস্বতে। এই সুভুক্তিচন্দ্রের কামধেনু অমরকোষের টিকা এ স্থান পেয়েছে। আবার সর্বানন্দের মানে বন্ধ্যাঘটি সর্বানন্দের টিকা সর্বস্ব কিন্তু অমরকোষে টিকাতে স্থান পেয়েছে। এখন অমরকোষের টিকা কি? এটা আমরা বারবার যখন বাংলা নিয়ে পড়তে যাব বা সংস্কৃত ব্যাকরণ নিয়ে পড়তে যাব, বাংলা ব্যাকরণতে অমরকোষের টিকাটা আমরা বারবার পাবো। তো এই অমরকোষ কি? না, অমরকোষ হচ্ছে অমর সিংহের রচনা। অমর সিংহ আবার কে? না, অমর সিংহ হচ্ছে যে রাজা, যে বিক্রমাদিত্য ছিলেন, তার নবরত্নের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ রত্ন হচ্ছে অমর সিংহ। এখানে মনে রাখা দরকার যে অমরকোষ সংস্কৃত ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন একটি শব্দকোষ। এরপর অনুমান করা হয় যে পাল যুগে বাংলাদেশে বহু তান্ত্রিক বৌদ্ধ ও গুরুর আবির্ভাব ঘটে। এরা সিদ্ধাচার্য নামে অভিহিত হন। এরা সংস্কৃতে বহু মৌলিক গ্রন্থ ও টিকা টিপ্পনী এবং গীতিকা রচনা করেন। কিন্তু দুঃখের বিষয়, এই গ্রন্থগুলো বাংলাদেশে পাওয়া যায়নি। তিব্বতে তেঙ্গুর নামে একটি গ্রন্থশালায় এই সকল সিদ্ধাচার্য ও তাদের রচিত গ্রন্থাবলীর পরিচয় পাওয়া যায়। সিদ্ধাচার্যদের মধ্যে মহাজেতারি, কনিষ্ঠ জেতারি, গান শ্রীমিশ্র, কুক্কুরিপাদ, সবরপাদ, লুইপাদ, বিরূপপাদ প্রভৃতি বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন এবং এই প্রসঙ্গে বাঙালি বৌদ্ধ পণ্ডিতদের মধ্যে শিলভদ্র, অতীশ দীপঙ্কর, শক্তিদেব, শান্তিরক্ষিত প্রভৃতির নাম বিশেষভাবে স্মরণীয়। এরা সকলেই বৌদ্ধ শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করেছিলেন এবং এদের রচিত সংস্কৃত গ্রন্থাবলীর মধ্যে শিলভদ্রের আর্যবুদ্ধ ভূমিব্যাখ্যান, শিলভদ্রের কি আর্যবুদ্ধ ভূমিব্যাখ্যান, শান্তিদেবের কি বোধিচর্যাবতার, লুইপাদের অভিসময় বিভঙ্গ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাঙালি রচিত সবচেয়ে প্রাচীন সংস্কৃত কাব্য রামচরিত। বাঙালি রচিত, এখানে মনে রাখতে হবে, প্রাচীন সংস্কৃত কাব্য কিন্তু রামচরিত। এটি রামায়ণের কাহিনী অনুসরণ করে লেখা হয়েছিল। কাব্যটির রচয়িতা ছিলেন অভিনন্দ। তিনি খুব সম্ভবত দেবপালের সভাকবি ছিলেন। অভিনন্দ রচিত করেছিলেন রামচরিত। এরপর পাল রাজাদের আমলে এই ঘটনাটা ঘটছে দেবপালে অষ্টম শতাব্দীর শেষ ভাগে অভিনন্দ রামচরিত লিখেছিলেন। এরপর দশম শতাব্দীর শেষ ভাগে কি হচ্ছে যে পাল রাজাদের আমলে রামায়ণের কাহিনী এবং রামপালের জীবনী একই সঙ্গে দ্ব্যর্থের সাহায্যে বিবৃত হয়ে রামচরিত নামে আর একখানি ঐতিহাসিক শ্লেষ কাব্য রচিত হয়েছিল। এর রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দীর রামচরিত মানস, একটি বিখ্যাত প্রাকৃত ভাষায় রচিত গ্রন্থ। মনে রাখা দরকার, এটা অনেক সময় কোশ্চেনে আসে যে সন্ধ্যাকর নন্দীর রামচরিতের বিষয়বস্তু কি? রামায়ণের কাহিনী এবং রামপালের জীবনীকে একত্রে করে দ্ব্যর্থের সাহায্যে কাহিনীটিকে তিনি রচনা করেছিলেন। আর ওদিকে অভিনন্দ কিন্তু রামায়ণের কাহিনীকে অনুসরণ করেছিলেন। না, সন্ধ্যাকর নন্দী রামপালের পুত্র মদন পালের অনুচর ছিলেন। অনুমান করা হয় কবি বাণভট্টের হর্ষচরিত, হেমচন্দ্রের কুমারপাল চরিত, কলহনের রাজতরঙ্গিনী কাব্য রচনা করেছিলেন প্রাকৃত ভাষায়। এই সময় বাংলাদেশে কিছু উল্লেখযোগ্য নাটক রচনা করা হয়েছিল। বিশাখ দত্তের মুদ্রারাক্ষস, নারায়ণ ভট্টের বেণীসংহার, মুরারির অনর্গরাঘব, খমীশ্বরের চন্দ্রকৌশিক। এগুলো যে বাঙালি রচিত কিনা এ বিষয়ে সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি, তাই এগুলোর আলোচনা কিন্তু এখানেই স্থগিত করা হলো। এরপর আসি আমরা দ্বাদশ শতাব্দীর শেষ দিকে। এই সময় বাংলাদেশ রাজত্ব করছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেনের সভাকবি উমাপতি ধর। লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে উমাপতি ধর, গোবর্ধন আচার্য, ধৈ, শরণ এবং জয়দেব কাব্য রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু এদের মধ্যে
অনেকেরই কাব্যের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। উমাপতি ধরের কয়েকটি প্রশস্তি এবং কতকগুলি শ্লোক পাওয়া গেছে। এটা কোথায় পাবো? না, শ্রীধর দাসের শ্লোক সংগ্রহ গ্রন্থ সদুক্তি কর্ণামিত। কি উমাপতি ধরের যে প্রশস্তি এবং শ্লোকগুলো কার জায়গায় আমরা খুঁজে পাবো? যে শ্রীধর দাসের শ্লোক যে সংগ্রহ রয়েছে তার নাম হচ্ছে সদুক্তি কর্ণামৃত, এবং রূপ গোস্বামীর পদাবলিতে এর পরিচয় আমরা পাবো। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। গোবর্ধন আচার্য প্রাকৃত কবি হালের গাথা সপ্তশতীর আদর্শে আর্য সপ্তশতী কাব্য রচনা করেন। অনেক সময় কোশ্চেনে আসে যে হালের বিখ্যাত কাব্যগ্রন্থ কি? না, গাথা সপ্তশতী। তাহলে গাথা সপ্তশতীর আদর্শে কে কোন কাব্য রচনা করেন? অনেক সময় আসে গোবর্ধন আচার্য। গোবর্ধন আচার্য আর্য সপ্তশতী গাথা সপ্তশতীর আদর্শে রচনা করেন। কিন্তু এটি যে কাব্যের যে বৈশিষ্ট্য, যে রস সংঘবের দিক থেকে কাব্যটি কিন্তু প্রাকৃত কবি হালের মোটেও সমকক্ষ ছিল না। লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে ধৈ বোধহয় সবচেয়ে খ্যাতমান কবি ছিলেন। ধৈর প্রখ্যাত কাব্যের নাম হচ্ছে পবনদূত। কাব্যটি কালিদাসের মেঘদূত কাব্যের পরিকল্পনা ও রচনা রীতি অনুসারে রচিত হয়েছিল। অর্থাৎ লক্ষণ সেনের সভাকবি ধৈ একটা দুর্দান্ত কাব্যগ্রন্থ সেই সময় প্রাকৃত ভাষায় রচনা করেছিলেন, যার নাম ছিল পবনদূত। পবনদূতের কাব্যটি স্টাইল ফলো করা হয়েছিল কালিদাসের মেঘদূত কাব্যের আদলে। তো পবনদূতের যে সংক্ষিপ্ত বিষয়বস্তু কি? পবনদূত কাব্যের নায়ক হলেন রাজা নিজেই, অর্থাৎ লক্ষণ সেন। দাক্ষিণাত্য অভিযানকালে কুবলয়বতী নামে একটি গান্ধর্ব কন্যা রাজার প্রতি বিশিষ্টভাবে আকৃষ্ট হন। পরে রাজা গৌড়ে প্রত্যাবর্তন করলে কুবলয়বতী রাজার অদর্শনজনিত কারণে অন্তরের নিদারুণ বিরহ বার্তা জানানোর জন্য দক্ষিণ পূর্ব পবনকে দূত হিসাবে রাজার কাছে প্রেরণ করেন। সংক্ষেপে এটাই হচ্ছে পবনদূতের কাহিনী। কবি মান্দাক্রান্ত ছন্দে 104টি শ্লোকে এই কাহিনীটিকে বিবৃত করেন। কাব্যটির জায়গায় জায়গায় সূক্ষ্ম দেশের অসাধারণ বর্ণনা শক্তির নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়। যেমন তার কাব্যে এক জায়গায় বলা হচ্ছে সূক্ষ্ম দেশ প্রসঙ্গে, গঙ্গা বিচিলুল্লত পরিসর সৌধমালাবতং সৌধাস্য তুচ্ছ স্তৈর সময় বিস্ময় সূক্ষ্ম দেশ স্তোত্র ক্রীড়া ভরণ পদবী ভূমি দেবাঙ্গ নানাং তালিপত্রং নবশশিকলা কোমলং যত্র ভাতি। আবার বলছি, গঙ্গা বিচিলুল্লত পরিসর সৌধমালাবতং সৌধাস্য তুচ্ছ স্তৈর সময় বিস্ময় সূক্ষ্ম দেশ স্তোত্র ক্রীড়াভরণ পদবী ভূমি দেবাঙ্গ নানাং তালিপত্রং নবশশিকলা কোমলং যত্র ভাতি। সেই সূক্ষ্ম দেশ যার পরিসর ভাগে গঙ্গা তরঙ্গে বিধত হয়। গঙ্গা বিচিলুল্লত পরিসর সৌধ মালাবতং, অর্থাৎ যার পাদদেশ গঙ্গা তরঙ্গে ধোয়া হয়ে যায়। সৌধাস্য তুচ্ছ স্তৈর স্তৈর সময় বিস্ময় সূক্ষ্ম দেশ, সেই এক বিস্ময়কর সূক্ষ্ম দেশ যার সুধা ধবলত প্রসাদরাজি ওর কর্ণভূষণ, অর্থাৎ কানের যে ফুল রয়েছে তার মতো। সূত্র ক্রীড়া ভরণ পদবী ভূমি দেবাঙ্গ নানাং, সেই রসময় সেই সুন্দর দেশে উপস্থিত হলে তুমি বিস্ময় সাগরে নিমগ্ন হবে। সূত্র ক্রীড়া ভরণ পদবী ভূমি দেবাঙ্গ নানাং, অর্থাৎ তুমি সেই সুন্দর দেশে যদি পদার্পণ করো বিস্ময়ে নিমগ্ন হবে। তলিপ্রত্যং নবশশিকলা কোমলং যত্র ভাতি, অর্থাৎ কি সেখানে নবশশিকলার ন্যায় কোমল তাল পাতা ব্রাহ্মণ মহিলাদের কর্ণভূষণ হয়ে থাকে। লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কবি হলেন জয়দেব।
তিনি কি রচনা করেছিলেন? গীত গোবিন্দ। তা লক্ষণ সেনের শ্রেষ্ঠ কবি হলেন জয়দেব। গীত গোবিন্দের তিনি রচয়িতা। শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলায় এই কাব্যটির প্রধান উপজীব্য। রাধা ও কৃষ্ণলীলা বিষয়ক কোনো গ্রন্থ জয়দেবের আগে কিন্তু রচিত হয়নি। পরবর্তীকালে বৈষ্ণব কবিরা এই কাব্যটির দ্বারা বহুলভাবে প্রভাবিত হয়েছিলেন। স্বয়ং চৈতন্যদেব এই কাব্যে রস আস্বাদন করতেন। জয়দেব তাই বৈষ্ণব ভক্তদের কাছে মহাজন। ভিন্ন কবি রচিত সংস্কৃত শ্লোকাবলীর দুখানি সংকলন গ্রন্থ কবীন্দ্র বচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত আবিষ্কৃত হয়েছে। সংকলন দুটির অধিকাংশ শ্লোক আদি রসাত্মক হলেও তাতে বাঙালির দৈনন্দিন জীবনযাত্রার ছবি ও বাঙালির হৃদয়ের চিরন্তন লিরিক উচ্ছ্বাস পরিস্ফুট হয়েছে এই কাব্যগুলিতে। পরবর্তীকালে বৈষ্ণব সাহিত্য ও মঙ্গল কাব্যের সঙ্গে আলোচ্য গ্রন্থ দুটির একটা নারীর কিন্তু যোগ আমরা দেখতে পাব। প্রথম এই সংকলন গ্রন্থ দুটোতে বাঙালি প্রথম তার প্রাণের আসল সত্যি অর্থাৎ গীতিপ্রণতা উপলব্ধি করতে পেরেছিলেন। কোথায়? কবীন্দ্র বচন সমুচ্চয়ে আর সদুক্তি কর্ণামৃতে, যার প্রভাব প্রাচীন গীতি সাহিত্যের ধারাটি বিশেষভাবে ব্যাপ্তি ও গভীরতা লাভ করেছিল। দ্বিতীয়ত, এতে দেবদেবী, নায়ক নায়িকা, গাছপালা, গার্হস্থ্য জীবনের যে বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে তারই ছায়া সম্পাদ ঘটেছে পরবর্তীকালে মঙ্গল কাব্য সমূহে। কবীন্দ্র বচন সমুচ্চয় পুঁথিটি নেপালে আবিষ্কৃত হয়। পুঁথিটির টিকার এক জায়গায় কবীন্দ্র বচন সমুচ্চয় কথাটি দেখে এর সম্পাদক ডক্টর এফ অবিলো টমাস গ্রন্থের নামকরণ করেন কবীন্দ্র বচন সমুচ্চয়। লোক সংগ্রহের অপর গ্রন্থটি সদুক্তি কর্ণামৃত সংকলন করেন কে? শ্রীধর দাস। গ্রন্থটি সম্ভবত ত্রয়োদশ শতাব্দীতে প্রথম সংকলিত হয়েছিল। এতে 485 জন জ্ঞাত ও অজ্ঞাত নামে কবির 2370টি পদ গৃহীত হয়েছিল। বাঙালি রচিত প্রাকৃত সাহিত্যের নিদর্শন কিছু কিন্তু পাওয়া যায়নি। আমরা যে প্রাকৃতগুলো দেখালাম এগুলো যে বাঙালি কবি তার কিন্তু সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে দুখানি প্রাকৃত শ্লোক সংগ্রহ গ্রন্থ গাথা সপ্তশতী ও প্রাকৃত পৈঙ্গলে বাঙালি জীবনের অনুরূপ কিছু কিছু চিত্রের সন্ধান আমরা দেখতে পাব। শ্লোক সংগ্রহের অপর গ্রন্থটি সদুক্তি কর্ণামৃত সংকলন করেন শ্রীধর দাস। আমরা আগের আলোচনায় পেয়েছি যে এখানে দুটো গ্রন্থ আমরা আলোচনায় পেলাম। একটা হচ্ছে কি? একটা হচ্ছে কবীন্দ্র বচন সমুচ্চয়, যেটা সংকলন করেছিলেন, সম্পাদক হয়েছিলেন ডক্টর এফ অবিলয় টমাস, আর পরবর্তীকালে সদুক্তি কর্ণামৃতের সংকলন করেন শ্রীধর দাস। এখানে জেনে রাখা দরকার যে মহাকবি হাল প্রাকৃতে গাথা সপ্তশতী রচনা করেন। কেউ কেউ বলেন ইনি দক্ষিণ ভারতের সাতবাহন বংশের হাল নামে কোনো রাজা, আবার কেউ কেউ মনে করেন খ্রিস্টীয় 5ম শতকের শেষে সাতবাহন বংশের কোনো রাজা এই গ্রন্থটি রচনা করেন। ইনি হাল নামে পরিচিত। গাথা সপ্তশতী সর্বপ্রধান আকর্ষণ রাধাকৃষ্ণের লীলা বিষয়ক শ্লোক। এতে রাধার উল্লেখ রাধার প্রাচীনতম দৃষ্টান্ত হিসাবে পরিগৃহীত হয়েছে। মানে আমরা যে রাধার যে প্রাচীন যে অংশটা পাই সেটা কিন্তু এই গাথা সপ্তশতী মহাকবি হালের যে রচিত সেখানে আমরা প্রথম পাই। তাহলে যে দুখানি শ্লোক সংগ্রহ গ্রন্থ আছে তাতে গাথা সপ্তশতী একটি মহাকবি হালের রচিত, আর দ্বিতীয়টা হচ্ছে প্রাকৃত পঙ্গলে। তো মহাকবি হালের যে রাধা বিষয়ক পদ এবং সুন্দর একটা রাধার বর্ণনা আছে। যেমন এক জায়গায় এখানে আছে মহামারু এন তং কনহ গোরায়ং রাহি আয়ে এ তানং বল্লবিনং অম্লানবী গোর অং হরসি। মানে কি? যে মহামারু এন তং কনহ গোরায়ং রাহি আয়ে, অর্থাৎ হে কৃষ্ণ তুমি তোমার মুখ মারুতের দ্বারা, অর্থাৎ মুখ মারুতের মানে কি? মুখের যে ফু দিয়ে, মুখ মারুত এটাকে বলে, যে মুখ মারু এন মানে মুখের যে ফু দিয়ে রাধার চক্ষু হইতে
ধুলা অপসারণ করলেন। এতানং বল্লী বনং অম্লানবী গোরায়ং হরসি। এতে ফুলের গৌরব কিন্তু হরণ করা হয়েছে। হে কৃষ্ণ, তুমি তোমার মুখের ফু দিয়ে রাধার চক্ষু থেকে ধুলা অপসারিত করে পূর্ববর্তিনী অনন্যা বল্লীগণের, অর্থাৎ যে বনের যে অসংখ্য ফুল ফুটেছে তার গৌরব তুমি হরণ করেছ। প্রাকৃত পৈঙ্গল সম্ভবত 1400 শতাব্দীতে কাশীধামে সংকলিত হয়েছে। এটি সৌরশ্রেণী প্রাকৃত অপভ্রংশে রচিত। এর সংকলনকর্তার নাম ছিল পিঙ্গল, তাই এটি প্রাকৃত পৈঙ্গল হয়েছে। এতে গভীরভাবে বাঙালি জীবনের ছায়া সম্পাদ ঘটেছে। রাধাকৃষ্ণ বিষয়ক শ্লোক এখানেও স্থান পেয়েছে। আরে রে বা হই কান্ন নাভ ছড়ি ডগমগ কুইনগ দে কুগইন দেহি। অর্থাৎ ওরে কৃষ্ণ, কৃষ্ণ নৌকা বাইছ দরাদরি ছাড়ো, তুমি দুর্গতি আমাকে দিও না। তুহ এখনই সন্তার দেহি, তুমি এখনই পার করে দাও। যো চা হসি সো লেহি, যা চাও তাই পাবে। খ্রিস্টীয় 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে বাংলাদেশে সৌরসিনী অপভ্রংশ ভাষায় বৌদ্ধ ধর্ম বিষয়ক গ্রন্থ এবং টিকা টিপ্পনী রচিত হয়েছিল। নেপালের রাজদরবার থেকে সর্বপ্রথম হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসাবে সরহ, কাহ্নপাদের দোহাকোষ, ডাকর্ণব, চর্যাচর্য বিনিশ্চয় প্রভৃতি মূল্যবান গ্রন্থ সংগ্রহ করেন। তাহলে কি যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের যে গ্রন্থশালা আছে সেখান থেকে তিনি সরহ, কাহ্নপাদের দোহাকোষ, ডাকার্ণব এবং চর্যাচর্য বিনিশ্চয় নামে 3টি মূল্যবান গ্রন্থ প্রথম সংগ্রহ করেন। তো পরবর্তীকালে বিশিষ্ট ভাষাবিদদের মত অনুসারে প্রাচীনতম বাংলা ভাষায় রচিত চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থটি, অর্থাৎ এইটি চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থটি গৃহীত হয়। বাকিগুলো অপভ্রংশে রচিত হয়েছিল বলে নির্ণয় করা হয়। এরপর ডক্টর প্রবোধচন্দ্র বাগচি মহাশয় 1929 খ্রিস্টাব্দে পুনরায় নেপালের রাজদরবার থেকে বিচ্ছিন্নভাবে প্রাপ্ত সরহের 32টি দোহা এবং তিল্লপাদের দোহা উদ্ধার করে নিয়ে আসেন। পণ্ডিতদের মতে এই সরহ, কান্ন এবং তিল্ল এই 3জনেই কিন্তু বাঙালি এবং তারা একই সময়ে সৌরসিনী অপভ্রংশে বাংলায় দোহা এবং পদ রচনা করেছিলেন। যে ডাকর্ণব যে লেখক তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, কিন্তু এখানে মনে রাখা দরকার বাংলায় যে প্রবাদ প্রবচনগুলি রয়েছে অর্থাৎ ডাক এবং খনার সঙ্গে কিন্তু এই ডাকর্ণবের লেখকের কোনো সম্পর্ক কিন্তু নেই। আশা করি এই পর্যন্ত বোঝা গিয়েছে। আমরা যখন বাংলা এবং বাঙালির প্রথম পর্যায়ের আলোচনা করছিলাম সেখানেও বলেছিলাম যে যখনই কিছু পড়াশোনা হলো তার কিছু কিন্তু অনুশীলনী দরকার, না হলে কিন্তু পড়াশোনাটা অপূর্ণ থেকে যায়। এখান থেকে আমরা কিছু কোশ্চেনকে সাজিয়েছি, এই কোশ্চেনগুলো আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। যেমন গৌড় ও পুণ্ড্রের লোকেরা কোন ভাষায় কথা বলতেন? আর্য মঞ্জুশ্রী ও মূলকল্প গ্রন্থ থেকে আমরা আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? বাংলা লিপি কোন লিপি থেকে উৎপত্তি হয়েছে? 3টি স্মৃতিসংহিতার উল্লেখ করুন। পালকাব্য কোন শাস্ত্র রচনা করেন? তার রচিত 2টি গ্রন্থের নাম উল্লেখ করুন। চন্দ্রগমীর কি বিষয়ে গ্রন্থ রচনা করেন? কামধেনু টিকা সর্বস্ব কার লেখা? আর্য সপ্তশতী কার লেখা এবং কোন ভাষায় রচিত? পবনদূত কার লেখা? গোবিন্দবচন সমুচ্চয় ও সৌদুক্তি কর্ণামৃত কেন বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ? শিরাধার উল্লেখ প্রাকৃত ভাষায় কোন গ্রন্থে পাওয়া যায়? এরপর আমরা একটি 1000 শব্দের মধ্যে কোশ্চেনকে অ্যাটেম্প করতে বলছি। এই কোশ্চেনটি বাংলা লিপির সংক্ষিপ্ত ইতিহাস রচনা করুন। 1000 শব্দের মধ্যে এটিকে রচনা করতে হবে। তাহলে আপনারা এই বাংলা লিপির সংক্ষিপ্ত ইতিহাস রচনাটি 1000 শব্দে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে মিস্টিক্যাল বেঙ্গলি,
তো মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলে আপনারা এই লেখাটা 1000 শব্দ করে পাঠাতে পারেন পিডিএফ আকারে। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এটি মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলের আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং এটি তার কিউআর কোড। এই কিউআর কোড এবং লিঙ্কের মাধ্যমে আপনারা আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে পারেন। যে টেলিগ্রাম চ্যানেলের সার্চ অপশান রয়েছে সেখানেও মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেল লিখে আপনারা চ্যানেলটিকে খুঁজে নিতে পারেন এবং জয়েন করুন। আশা করব আপনাদের ক্লাসটি বুঝতে সুবিধা হয়েছে। এই ক্লাস প্রসঙ্গে কোনো রকম অভিযোগ পরামর্শ থাকলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা এর জন্য কৃতার্থ থাকব আপনাদের কাছে। ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা পরবর্তী ভিডিওয়ে আপনাকে সাথে পাবো। আরেকবার নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।